আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি জিএম রাশিদুল ইসলাম রাহাত, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, মানে নতুন কারিকুলামে 2025 সালের প্রথম অধ্যায় কি আছে আমাদের? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখন আমি একটু লেখাটা বড় করি। এখন আমাদের এই অধ্যায় শুরু করার আগে মানে আমরা যেগুলো জানতে পারবো সেগুলো কি: অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন, তারপরে কি দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বিভাজ্যতা, তারপর 2 3 4 5 9 দ্বারা বিভাজ্যতা যাচাই ইত্যাদি অনেক কিছু শিখতে পারবো। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে কিভাবে শেখাবো? আমি তোমাদেরকে এই বইকে প্রাধান্য দেবো বেশি। কোনো গাইড বলো, তারপরে কি অন্য কিছুকেই প্রাধান্য দিব না। আমি জাস্ট বইয়ের এক্সাম্পল, বইয়ের প্রত্যেকটা লাইন কি বলতে চেয়েছে, তারপর প্রত্যেকটা অনুশীলনের ম্যাথ করানোকে প্রাধান্য দেবো। এতে করে দেখা যাবে তোমাদের বেসিক স্ট্রং হবে। আমি প্রত্যেকটা সূত্র বলো, যাই বলো, আমি সবকিছুর প্রতিপাদন দেখাবো, মানে কিভাবে আসতে সবকিছু ডিটেলস আলোচনা করব, যাতে করে তোমাদের বেসিকটা স্ট্রং হয় এবং পরবর্তীতে যাতে তোমাদের পড়তে আরো ইজিলি হয়। তো চলো শুরু করি আমাদের পড়ালেখা। এখন প্রথমে অধ্যায়ের নাম থেকে বুঝতে পারছি কি এটা স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ। আমরা সবাই জানি ভগ্নাংশ কেমন হয়। এই যে 2/3, তারপরে কত 4/5, এগুলো কি একটা ভগ্নাংশ না? ভগ্নাংশ। এবার স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রাচীনকালে মানুষ কিন্তু বিভিন্ন জিনিস গণনা করত। ঠিক আছে, এই গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ইংলিশ কি বলে? ন্যাচারাল নাম্বার। এখন এইগুলো কি কি হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি, এরকম অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক, তোমাকে যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তুমি অ্যান্সার কি দিবা? অ্যান্সার দিবা 1 2 3 4 5 6 ইত্যাদি, এগুলো। এবার আমরা আসি আমাদের টপিক নম্বর 1, সেটা কি 1.1 অঙ্কপাতন। এখন অঙ্কপাতন জিনিসটা কি সেটা সেটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে অঙ্ক কি। এখন অঙ্ক হচ্ছে এই যে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি না, যে 1 2 3 4 5 6 7 8 9 0, এগুলোকে কি বলে? অঙ্ক বলে। এখন এই যে বলতো অঙ্ক কয়টা টোটাল? অঙ্ক হচ্ছে 10টা। 10টা প্রতীক ব্যবহার করে অঙ্কগুলোকে প্রকাশ করা হয়, সেগুলো কি 1 থেকে 9 পর্যন্ত এবং সাথে জিরো। ঠিক আছে, এবার এগুলো কিন্তু সংখ্যাও, এই অঙ্কগুলো কিন্তু আবার সংখ্যাও। ঠিক আছে, দেখো, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তোমাকে যদি বলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, জিরো বাদে যত সংখ্যা আছে পৃথিবীতে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। মানে কি 1 থেকে 9 10 11 12 13 সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এবার দেখো, এদের মধ্যে প্রথম 9টির প্রতীককে কি বলা হয়? সার্থক অঙ্ক। এখন বলো তো সার্থক অঙ্ক কয়টি? 9টি প্রতীককে কি বলে? সার্থক অঙ্ক। শেষের দিকে কি কি বলা হয়? শূন্য বলা হয়। তার মানে আমাদের কি জানলাম এখান থেকে? পাটিগণিতে কয়টা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সংখ্যাকে? 10টা প্রতীক। এগুলোকে কি বলে? অঙ্ক। অঙ্ক কয়টা? 10টা। এবার এখান থেকে বলবে সার্থক অঙ্ক কয়টা। সার্থক অঙ্ক হচ্ছে প্রথম 9টা, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত। শেষেরটাকে কি বলে? শূন্য। এবার দেখো এখানে কি লেখা, সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 এরকম আকার থাকে। ঠিক আছে, শূন্য পর্যন্ত। এবার দেখো কি লেখা আছে, আমরা একটু পড়ি। 9 অপেক্ষা বড় সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। মানে কিভাবে দেখো, 9-এর চেয়ে বড় একটা সংখ্যা বলো তো 10। এই 10 কিভাবে লেখা হয়েছে? দুইটা অঙ্ককে ব্যবহার করে না, 1 আর 0। 11 কিভাবে লেখা হয়েছে? 1 আর 1, দুইটা অঙ্ককে পাশাপাশি বসিয়ে লেখা হয়েছে। এটাকে কি বলে? কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। অঙ্কপাতনে কয়টা প্রতীক ব্যবহার করা হয়? 10টি প্রতীক। কারণ কি, আমাদের 10 লিখতে গেলে কিন্তু কি লাগতেছে? শূন্যটা লাগতেছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন যখন সার্থক অঙ্ক বলতেছে তখন কয়টা প্রতীক লাগতেছে? 9টা। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। দেখো, দাও এটা এক ঘন্টা, 1 মিনিট। আজান দিচ্ছিল বলে আর কি একটু দেরি হলো, মানে ভিডিও করতে, যদিও আমি কাট করে দিয়েছি। দেখো এখন যদি 10 ভিত্তিক, দেখ 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়? দশমিক সংখ্যা। মানে 10 ভিত্তিক কোন সংখ্যাকে যদি প্রকাশ করা হয় সেটা কি বলে? দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এখন এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে আর কি সংখ্যাটা লেখা হয়, এবং সবচেয়ে ডানের যে অঙ্ক থাকে তার একটা নিজস্ব মান থাকে, মানে স্বকীয় মান দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো, ডান থেকে দ্বিতীয় অঙ্কটির স্বকীয় মানের 10 গুণ হয়। অর্থাৎ দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি 112। এখন এখানে সবচেয়ে ডানের অঙ্ক কত? 2। এই 2কে কি বলা হয়? 2 এর স্বকীয় মানটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি একক। আমরা একক দশক পড়ি না, এটা হচ্ছে সেই বিষয়। একক, দশক, শতক। এককের স্থানে কি 2।
এই একক স্থানে যেটা থাকবে সেটা কি তার স্বকীয় মানটা প্রকাশ করে। আর তার তার বাম দিকে, মানে ডান দিক থেকে দ্বিতীয়, দেখো ডান দিক থেকে সর্ব ডানে কি আছে 2, তার ডান দিক থেকে আছে কি এই 1। একের স্বকীয় মানটা কি বলতো? এটা হচ্ছে 10 গুণ। একের স্থানে যে মানটা হবে সেটা কি 10। একটা 10 আকারে আছে, ডান দিক থেকে যে দুই একটা আছে 2 নম্বরে। এবার এই যে 3 নম্বর স্থানে যে একটা আছে সেটা কি কি প্রকাশ করে, সেটা হচ্ছে 10-এর আরো 10 গুণ, মানে দ্বিতীয় স্থানে যে মানটা ছিল তার চেয়ে আরো 10 গুণ প্রকাশ করে, অর্থাৎ স্বকীয় মানে শতগুণ। তার মানে কি দেখো, একক দশক শতক 3 নম্বর স্থানে যেটা থাকবে সেটা কি শতগুণ প্রকাশ করবে, ঠিক আছে? এটা কি 100-এর স্থানে আছে। এবার দেখো এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। এবার দেখো আমি যদি এর আগে আরেকটা সংখ্যা দিতাম 2 দিতাম, তাহলে এটার স্বকীয় মান কি হতো? এটার স্বকীয় মান হতো 100-এর 10 গুণ, অর্থাৎ 1000 গুণ হতো, ঠিক আছে? এটা ছিল বিষয়। এবার দেখো আমরা সামনে আরো এক্সাম্পল দেখবো, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। কিসের উপর? কোথায় অবস্থিত সেটার উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই সংখ্যার স্থানীয় মান বলা হয়। দেখো আমি যে সংখ্যাটা লিখলাম একটু আগে, 2112, এখানে 2, 2-এর স্থানীয় মান কি বলতো? 2-এর স্থানীয় মান হচ্ছে 2, কারণ কি এটা সবচেয়ে ডানে আছে, যেটা কি একক মান আর কি করে, ডিনোট করে, ঠিক আছে? দেখো আরেকটা এক্সাম্পল দেখি, 333 সংখ্যাটি সর্বদানের 3-এর স্থানীয় মান কত? 3। সবচেয়ে ডানে যেটা আসে সেটার স্থানীয় মান 3। এবার ডান দিক থেকে দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার স্থানীয় মান কি হবে? তার 10 গুণ, মানে কি 30। এবার 3 নম্বরে যেটা আসে তার স্থানীয় মান কি হবে? 300। এককে কি 3, দশকে 10, শতকে 100, মানে প্রত্যেকটার সাথে এবার গুণ করবে। বলো তো এটার স্থানীয় মান কত? 212-তে বাম পাশের 2-এর স্থানীয় মান কত? বাম পাশের 2-এর স্থানীয় মান হচ্ছে 200। বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। একের স্থানীয় মান কত? 10। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। এটা হচ্ছে বিষয়। তার মানে আমরা 333 কিভাবে লিখতে পারি? 333-কে লিখতে পারি 300+30+3। কেন লিখলাম? কারণ এই সবচেয়ে বাম পাশে 3-এর জায়গায় দিব কি 3 × 100, তারপরটা কি দেবো 3 × 10 প্লাস 3 × 1। এটা ছিল বিষয়। এখানে কিছু নেই মানে এক আছে, বুঝলে? এক এক গুণ দেওয়াই যায়, না দেওয়াই তাই, এই কারণে ওইটা দেয়নি। এবার আমরা শিখবো হচ্ছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, মানে দেশীয় সংখ্যাগুলো কিভাবে পাঠ করা হয়। এটা আমরা সবাই পরিচিত আছি, আমরা যারা টাকা গুনেছি কিংবা বড় বড় সংখ্যা গুনেছি, সেখানে কি হয় সবচেয়ে বামে যেটা থাকে সেটাকে কিভাবে প্রকাশ করা হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন লক্ষের ঘরে কি কি থাকে বলতো? নিযুত আর লক্ষটা থাকে। হাজারের ঘরে কি থাকে? অযুত আর হাজার। অনেক সময় অযুতকে সহস্র বা বলা হয়, এমন কিছু, বুঝলে? এটা হচ্ছে বিষয়। এবার দেখো আমরা একটু পড়ি এখানে কি কি লেখা আছে, এই অনুচ্ছেদ গুলো পড়লে ভালো হয় অনেক। দেখো এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি এইভাবে। কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন কি এই দেখো 25। 25-এর কিন্তু আলাদা নাম আছে, এটা কিন্তু অন্যভাবে প্রকাশ করা যায় না, এটা আলাদা নাম আছে। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200 ইত্যাদি আকারে পড়া হয়। এটার আর কোনো ডিফারেন্ট নেই, আমরা যেমন জেনারেলি পড়ি এখানে সেই কথাই আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা। বোঝা গেছে? দেখো যদি অজুতের ঘরে থাকে 7, এখানে যে কথাটা আছে আমরা একটু দেখি। অজুতের ঘরে যদি 7 থাকে, হাজারের ঘরে যদি 5 থাকে, তাহলে এটাকে কি কি দ্বারা প্রকাশ করে বলতো? এটাকে 75,000 পড়া হয়। কি পড়া হয়? 75,000। সেম ভাবে যদি নিযুতের ঘরে 8 থাকে, লক্ষের ঘরে যদি 3 থাকে, তাহলে এটাকে পড়া হয় কি 83 লক্ষ। বুঝলে? 83 লক্ষ এটা। তারপরে দেখো কোটির ঘরে বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয়, যত কোটি হয়। যেমন কি দেখো আমি একটা সংখ্যা লিখি, এখানে যে সংখ্যাটা আছে আমরা একটু দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো এখানে আছে 98,75,47,321 সংখ্যাটা। এখন এটা কিভাবে পড়া হয়েছে আমি একটু বলি তোমাদেরকে। দেখো কমা বসিয়ে কথাই লেখো। এখন এই যে কমা বসানো যে কথাটা, তোমরা কি করবা? ফার্স্ট অফ অল প্রথমে সংখ্যাটা লিখবা, পুরো সংখ্যাটা লিখবা, এবং ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা দিবা। প্রথম কাজ হবে এই 3 ঘর পরে একটা কমা দিবা, তারপর কি প্রত্যেক 2 ঘর পর পর এক একটা কমা দিবা। এই হচ্ছে কমা বসানোর পদ্ধতি। আশা করি বুঝতে পারলে। দেখো তোমাদের যদি একটা সংখ্যা দেই, এই যে সংখ্যাটা, এখন কমা কোথায় বসাবো?
ডান দিক থেকে 3 ঘর যেখানে, সেখানে একটা কমা, 1 2 3, এখানে একটা কমা। আর এরপরে দুইটা সংখ্যা যাওয়ার পর কমা দেবো, কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা সংখ্যার আগে আর কোনো সংখ্যা নেই বলে আমরা কমা দিলাম না। মানে সর্ববামের সংখ্যার আগে কমা যাবে না। এটা হচ্ছে বিষয়, দেখো। এখন আমরা এটাকে পড়ি, কত লেখা। এখন কোটির ঘরে কি কি আছে দেখো, কোটির ঘরে আছে 98, মানে দুই অঙ্ক মিলায় কি পড়লাম, 98। নিযুত আর লক্ষের ঘরে কি আছে, নিযুতের ঘরে আছে 7, আর লক্ষের ঘরে কি 5। 7 আর 5 পাশাপাশি মিলে কি সংখ্যা হয়, 75। তাহলে দুই অঙ্ক মিলিয়ে কি পড়বো, 75। এরপর কি আছে, অজুতে 47 আছে। এখন অজুতের ঘরে আছে 4, হাজারের ঘরে 7, তাহলে টোটাল কত হয়, 47। এরপরে কি আছে, 321, এটা তো আমরা সবাই জানি। শতকের ঘরে 3, দশকের ঘরে 2, এককের ঘরে 1 আছে। সুতরাং আমরা সংখ্যাটা কিভাবে বলতে পারি, 98 লক্ষ 75 লক্ষ, সরি, 98 কোটি 75 লক্ষ 47 হাজার 321। আমরা এইভাবে এটাকে পড়তে পারি। এবার আসি আমরা উদাহরণ 2-এ। আমরা যত বেশি উদাহরণ করব তত বেশি আমরা অনুশীলনের অঙ্ক করতে পারবো। আমাদের এক্সামে দেখবা অনেক সময় উদাহরণ থেকে কোশ্চেন তুলে দেয়। তো আমরা উদাহরণগুলো ভালোভাবে পড়বো, দেখো। অঙ্কে লিখতে বলছে কি, 7 কোটি 75 লক্ষ 90 হাজার 7। এক্ষেত্রে তোমরা লিখতে গেলে কি করবা, এরকম লিখে নিবা। ডান পাশে লিখবা একক, তারপরে কি দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে লিখবা। লেখার পরে দেখো কি আছে এখানে, 7 কোটি। কোটির জায়গায় যা 7 সংখ্যাটা লিখবা। তারপরে লিখবা দেখো 5 লক্ষ। এখন 5 লক্ষ, 5 লক্ষ কি একটা সংখ্যা না, 5 লক্ষ কি কি? এটা কি দুই অঙ্কের বিশিষ্ট কিছু, দেখো তো। 5 লক্ষের দুই অঙ্ক না, কিন্তু আগের বার কি ছিল, 75 লক্ষ, এই কারণে দুই অঙ্কের একটা সংখ্যা ছিল এটা। এই কারণে লক্ষের জায়গায় থাকবে সর্বশেষ সংখ্যা, মানে 5। আর এখানে লক্ষের বেলায় যে দশক, 75 লক্ষ, এখানে দশকের বেলায় দশকের যে যেটা থাকবে সেটা হচ্ছে নিযুতে যাবে। দেখো এখানে শুধুমাত্র 5 বলেছে বলে নিযুতে 0 আনবো, লক্ষে 5 আনবো। এরপরে কি বলছে দেখো, 90 হাজার 7। 90 হাজার কিভাবে লেখে, 90 কি, 90 লিখতে গেলে দুইটা সংখ্যা লাগে না। এখন দুইটা সংখ্যা লিখতে গেলে বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে অজুতে যাবে, আর পরেরটা হাজারে যাবে। এখন 7 বলছে, জাস্ট 7টা দেবা আর মাঝখানের সংখ্যাগুলো 0 দেবা। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল বলি তোমাদের, সেটা করলে সুবিধা হবে। যদি বলা হয় তোমাকে 10,005 লেখো, 10,005, এটা কিভাবে লিখবো, প্রথমে লিখবো কি একক, দশক, শতক, হাজার, অযুত। আমি একটু সংক্ষেপে লিখতেছি। এখন বলো 10,000, 10 সংখ্যাটা কি, দুই অঙ্কের বিশিষ্ট না, এখানে অজুতে যাবে 1, হাজারে যাবে 0, আর তারপর কি বলছি 5, লাস্টে এককের জায়গায় 5, আর বাকি সংখ্যাগুলো কি হবে, আর কি শূন্য দিয়ে পরিপূর্ণ হবে। এবার কথা হচ্ছে কমা যদি দিতে বলে, কমা করে দেবো, ডান দিক থেকে তিনটা সংখ্যা গুনবো, তার শেষে এসে কমা দেবো, এইভাবে। এবার আসি আমরা উদাহরণ 3-এ। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এখন তোমাদের আগে সবচেয়ে বলি, সবার আগে, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলো তো। এক কি বৃহত্তম সংখ্যা, নাকি 9? অবশ্যই 9। এই কারণে আমরা কি জানি, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 9। এবার যেহেতু বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কি আমরা 7 না 9 দিলেই কি পাবো, বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক্ষেত্রে কমা দিব কিভাবে, প্রথম দিকে 3 ঘর, তারপরে 2, এভাবে আমরা কমা দিব। এবার দেখো তারপর কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা কত। এখন সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কি ছিল আমাদের, 0। এক্ষেত্রে কি করবো জানো, 7 অঙ্ক বলছে না, ক্ষুদ্রতম সংখ্যার বেলায় জাস্ট প্রথমে একটা 1 দিব, তারপর 7 অঙ্ক বললে 6টা 0 দিয়ে দিব, 6টা 0 দিয়ে দিব। এই হচ্ছে শেষ আমাদের, ম্যাথ শেষ। ক্ষুদ্রতম বললে আছে শুরুতে 1 দিব, তারপরে টোটাল এই 7টা সংখ্যা বসাই দিব। যদি বলতো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করতাম, 1 দিতাম, সাথে 8টা শূন্য এরকম দিয়ে দিতাম আমরা। ঠিক আছে, এটা ছিল বিষয়। কটা সংখ্যা হলো, 3 3 6 2 8। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হতো, 8টা 9। এটা ছিল আমাদের বিষয়। এবার আসি আমাদের উদাহরণ 4-এ। উদাহরণ 4-এ দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই সংখ্যাগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখন তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে কিভাবে করবা, যখন বৃহত্তম সংখ্যা বলবা তখন সংখ্যাগুলোকে সাজাবা। সবচেয়ে বড় সংখ্যা কত এখানে, সবচেয়ে বড় সংখ্যা কি, 8, তারপরে কি 7, তারপরে কি 5। দেখো কি করবা, সবচেয়ে বড় সংখ্যাগুলো বসাবে এরকম পাশাপাশি, 8 7 5 4 3 0। এটাই কি সবচেয়ে বৃহত্তম সংখ্যা, মানে বড় সংখ্যাগুলো পাশাপাশি বসালেই হয়ে যাবে, বড় থেকে ছোটর দিকে যাবা তোমরা ক্রমান্বয়ে। এই করলেই কি পাবো, বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যার বেলা কি করবা, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করবা। এই সবচেয়ে ছোট সংখ্যা কি, 3, 0 3 4 5 7
8। এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে অঙ্ক কয়টা আছে বলো তো? অঙ্ক আছে 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে। কিন্তু কোনো অঙ্কের আগে যদি জিরো দেই তাহলে কি সেটা কি একটা অর্থবোধক 6 অঙ্কের কোনো সংখ্যা ডিনোট করে? দেখো তো, কোনো সংখ্যার আগে যদি জিরো দিই, 0 1 মানে কি? এক এক না? 0 100 মানে কি? 100। কিন্তু আমার অঙ্ক আছে কয়টা? 4টা। এখন আমাকে কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে, তাহলে কিভাবে লিখবো আমরা? এভাবে লিখবো। ঠিক সেম ভাবে প্রশ্নে যেহেতু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, তার মানে আমরা শুরুতে কখনোই জিরো দিব না। আমরা জিরো দিব কোথায়? 2 নম্বর। আমরা জিরো দেবো কোথায়? 2 নম্বর অবস্থানে। 3টাকে আগে দেবো, তারপরে জিরোটা দিয়ে বাকি সংখ্যাগুলো আমরা বসিয়ে দিব। এভাবে আমরা কি বের করতে পারি সংখ্যাগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তী লেকচারে আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাথেই থাকবেন।